ইজিক্যাল টু পি অথবা এইচ ইজিক্যাল টু ভিআই অথবা আই স্কোয়ার আর, এই ইকুয়েশন। তো আমি মনে করো এই হিট বা ক্ষমতা তারের মধ্যে দিয়ে এক জায়গার থেকে আরেক জায়গায় পৌঁছাতে চাই, কত এনার্জি? তো উত্তর 100 এনার্জি। তো আমার হাতে আছে একটা ইকুয়েশান যেটা কিনা 100 ভোল্ট ইন্টু 1 এম্পিয়ার, আর একটা আছে 1 ভোল্ট ইন্টু 100 এম্পিয়ার, দুটোতেই আমি 100 জুল পাচ্ছি। ঠিক, এখন কোনটাতে আমার লাভ আর ক্ষতি? দেখো, এই 100 জুলের আমি হিট তৈরি হয়ে যাবে, মনে করো হিট তৈরি হয়ে গেল, তাহলে হিটের ইকুয়েশন কি আছে? আই স্কোয়ার আর। যদি আইকে আমি কমাই তাহলে হিট কি হবে? কম উৎপন্ন হবে। আইকে যদি বাড়াই হিট বেশি হবে। তো আমি কোনটা প্রেফার করব, এটা না এটা? উপরেরটা প্রেফার করব, বিকজ দেখো, হ্যাঁ নিচেরটা কেন? দেখো 100 স্কোয়ার ইন্টু আর, তার মানে 10⁴ ইন্টু আর, এটা হিট উৎপন্ন হলো। এটা নিচেরটা ব্যবহার করি, আর সরি উপরেরটা, আর নিচেরটা ব্যবহার করলে কি হবে? 1 স্কোয়ার ইন্টু আর, তাহলে এটা হলো 1 আর, আর এটা হলো 10⁴ আর। এগুলো সবই কিন্তু লস। কেন লস? হিট উৎপাদন হচ্ছে, তাহলে লস। এটা বেশি না এটা বেশি? উপরেরটা বেশি। আমরা কি লস চাই? আমরা চাই যত কম লস হয় ততই আমাদের জন্য উপকার। তো আমরা এইটা চাই। এটাতে কি করেছি? আইকে কমানো হয়েছে। এটাতে কি করা হয়েছে? আইকে বাড়ানো হয়েছে। আয়ের সাথে সম্পর্ক কার? উত্তর ভোল্টেজ। তো আমার দুটো কোয়ান্টিটি আছে, একটা ভোল্টেজ আর একটা, দুটোর যে কোনো একটা চেঞ্জ করলেই আমি হিট প্রডিউস কমাতে বা বাড়াতে পারি। তো আমি কি চাই? আই কমাতে চাই। আই, তাহলে আমার লসটা কম হবে, আর ভোল্টেজকে বাড়াতে চাই। এই তো কাজ। আই কমাতে চাই, ভোল্টেজকে বাড়াতে চাই। কেন চাই এটা? লস কমানোর জন্য না। আমার উদ্দেশ্য কি? লস কেন আমার লাগবে? কেন আমাদের লস লাগবে? তো উত্তর, আমাকে দূর থেকে কারেন্ট নিয়ে আসতে হবে, এই জন্যই লস। আমি কাছাকাছি হলে এটা লস হতো না, দূর থেকে আনতে যাচ্ছি এই জন্য। দূর থেকে আনা কোনটা অসম্ভব? ডিসি আনা। কেন? কারণ আনতে আনতেই এই আই ম্যাক্সিমাম, আইকে তো আমি হাত দিতেই পাচ্ছি না, আইকে আমি হাত দিতে পাচ্ছি না, তার মানে পুরোটাই লস হয়ে যাচ্ছি। ওকে, তো আমার এখন কি প্রয়োজন হয়ে উঠলো? তো উত্তর হচ্ছে যে এমন একটা আমার যন্ত্র দরকার, এমন একটা যন্ত্র আমার দরকার যে কিনা কারেন্ট এবং ভোল্টেজকে চেঞ্জ করতে পারে। কারেন্ট এবং ভোল্টেজকে কি? কারেন্ট বাড়াতে পারে অথবা ভোল্টেজ কমাতে পারে, ভোল্টেজ বাড়াতে পারে অথবা, এখন আমি তো কারেন্ট নিয়ে আসলাম আমার বাড়িতে বা আমার ইয়েতে, কি করে নিয়ে আসলাম? ভোল্টেজ বাড়াই, ভোল্টেজ বাড়াই আমি আমার বাড়ির এখানে যে খুঁটি আছে এই পর্যন্ত এসে গেল, ভোল্টেজ বাড়াই নিয়ে আসলাম। কিন্তু আমি আমার বাড়িতে যে ডিভাইসগুলো ইউজ করছি, একটা বাল্ব, একটা ফ্যান, একটা ফ্রিজ, একটা অমুক সমুক বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, এটা কি না
ওই যে ভোল্টেজ নিয়ে আসছি সেই ভোল্টেজে কাজ করে না, কিসে করে? কম ভোল্টেজে কাজ করে, কম ভোল্টেজে। তো এটা আমাদের জানা, আমরা আমাদের বাংলাদেশে যে ভোল্টেজ সেটা হচ্ছে 220 ভোল্ট বা 240 ভোল্ট, এরকম এই ভোল্টেজে কাজ করে। কিন্তু আমি যে কারেন্ট কাপ্তাই থেকে বা বিভিন্ন জায়গার থেকে নিয়ে আসছি সেটা, এটা আমি উদাহরণ দিচ্ছি 100, আসলে 100 না, এটা 11,000, 33,000 ভোল্ট, এত বড় করে নিয়ে আসছি। তো সেইটা ইউজ তো করতে পারবো না। ইউজ করার জন্য কি লাগবে? ফের আর একটা ডিভাইস যেটা ভোল্টেজকে কমায় দেবে। আমাদের জন্য কি লাগলো এখন? দুটো যন্ত্র, একটা ভোল্টেজকে কমাবে, কারেন্টকে বাড়াবে। দুইটা, ভোল্টেজকে বাড়াবে, কারেন্টকে কমাবে, অর্থাৎ চেঞ্জ আসবে। তাহলে যন্ত্র তৈরি করার দরকার আমার। তো এই যন্ত্রের আমরা তৈরি করে ফেলেছি, যন্ত্রের নাম হচ্ছে ট্রান্সফরমার। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম ট্রান্সফরমার কেন আমাদের প্রয়োজন হয়ে উঠল। ওকে, তাহলে ট্রান্সফরমার কি? তো উত্তর হচ্ছে যে ট্রান্সফরমার ইজ এ ডিভাইস হুইচ চেঞ্জ ভোল্টেজ অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট। ঠিক আছে? তুমি ট্রান্সফরমার কয় ধরনের পেতে পারো? দুই ধরনের। একটা ভোল্টেজকে বাড়াবে, তাহলে ভোল্টেজকে বাড়ালে কারেন্টের কি হবে? কমবে। ভোল্টেজ কমালে কারেন্টের কি হবে? নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এই দুই ধরনের আমরা ট্রান্সফরমার পাবো, যা কিনা ভোল্টেজ এবং কারেন্টকে চেঞ্জ করে। ওকে, এইবার যন্ত্র আমরা তৈরি করতে চাই, কিভাবে করব? তো এই যন্ত্র কোন প্রিন্সিপালের উপর কাজ করে? তো উত্তর হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্সের উপর ভিত্তি করে এই যন্ত্র তৈরি করা হয়েছে। আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি মিউচুয়াল ইন্ডাকটেন্স কিভাবে আসে। মিউচুয়াল ইন্ডাকটেন্স জন্য কি লাগে? তো উত্তর দুটো কয়েল লাগবে। দুটো কয়েল লাগবে। একটা কয়েলে কি থাকতে হবে? কি থাকতে হবে? কুণ্ডলী থাকতে হবে। কয়েল মানে কয়েল, তো কি থাকতে হবে আমি সেই প্রশ্ন করেছি। তো উত্তর কারেন্ট। তো সেইটাকে কোন কয়েল বলবো? উত্তর প্রাইমারি কয়েল বা মুখ্য। আচ্ছা, তাহলে দ্বিতীয় কি থাকতে হবে? সেকেন্ডারি, যেটাকে কারেন্ট ইনডিউসড হবে। তো সেখানেও আমাদের আউটপুটে আমরা কি পেতে চাই? কারেন্ট পেতে চাই বা ইএমএফ পেতে চাই। তো সেই রকম একটা ডিভাইস আমরা কিভাবে তৈরি করব? তো দেখো, আমরা এই ট্রান্সফরমার মূলত তৈরি করব হচ্ছে সফট আয়রন কোর দ্বারা। আমরা ইতিমধ্যে পড়েছি যে চৌম্বক তৈরি করা হয় কোন পদার্থ ইউজ করে? তো উত্তর ফেরোচৌম্বক পদার্থ, ফেরোচৌম্বক মেটেরিয়ালস। এই ফেরোচৌম্বক মেটেরিয়ালস দিয়ে আমরা এই ট্রান্সফরমার করব। উদ্দেশ্য হচ্ছে যে দুটো কয়েল লাগাবো। ঠিক আছে? তো মনে করো আমি যদি একটা চেয়ার বা টেবিল তৈরি করতে চাই, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? টেবিল বা চেয়ারের ফ্রেম তৈরি করতে হবে। ফ্রেমের পর আমরা বাদবাকি ইনস্ট্রুমেন্টগুলো বসাই দিয়ে টেবিল বা চেয়ার করি। প্রথমে আসলে ওই স্ট্রাকচার তৈরি করি। তো এরকম আমরা ট্রান্সফরমারের স্ট্রাকচার কীভাবে হবে? তো সফট আয়রন কোডটা আমরা এরকম তৈরি করব। যদিও আঁকানো খুব ভালো হবে না। এরকম ফ্রেম, এই ফ্রেমের উপর আমরা এরকম কুণ্ডলী লাগাবো। এই কুণ্ডলীর দুই প্রান্তে একটা আমরা
এসি কারেন্ট লাগাবো। এসি কারেন্ট কেন লাগাতে হলো বুঝতে পারলে? এসি কারেন্ট কেন লাগাতে হলো যদি প্রশ্ন করি, তাহলে উত্তর কী হবে? এসি কারেন্টই অনলি ফ্লাক্সের পরিবর্তন আনে। ফ্লাক্সের পরিবর্তন না হলে ইনডিউসড কারেন্ট তৈরি হবে না। কোথা থেকে জেনেছি? ফ্যারাডের ল থেকে। আচ্ছা, এই জন্য এসি কারেন্ট। এটাকে আমরা বলছি ই প্রাইমারি। এখানে যে পাক সংখ্যা নিলাম সেটাকে বললাম এনপি। এখান থেকে যে কারেন্ট গেল সেটা হচ্ছে আইপি। এইবার এখানে আর একটা কয়েল দিলাম, এই কয়েলটাকে বলছি সেকেন্ডারি। এর পাক সংখ্যা এনএস। এখানে যে আউটপুট ভোল্টেজ আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইএস। এখানে যে কারেন্ট পাচ্ছি সেই কারেন্ট হচ্ছে আইএস। তো এর কনস্ট্রাকশান, আমরা আসলে কনস্ট্রাকশান সম্পর্কে এখানে ডিটেলস কিছু নাই, তারপর আমি বলি এটা আমরা কিভাবে তৈরি করব। অ্যাকচুয়ালি এটা থিওরিটিক্যাল আইডিয়া। অ্যাকচুয়ালি ট্রান্সফর্মার যে তৈরি করে এটা এরকম যে ফ্রেম, এরকম একটা ফ্রেমের উপর এখানে একটা পাতের উপরই দুটো কয়েল লাগানো হয়, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি ইপি। এর পুরি আর একটা এইভাবে, এটা সেকেন্ডারি কয়েল দিয়ে কি করা হয়, এখানে বন্ধ করে দেওয়া হয়। মূলত এইভাবে তৈরি করে। তার মানে এই কয়েলগুলোকে কোনো একটা মেশিনে জড়ানো হয়, জড়ায়ে এর মধ্যে পুরে দেওয়া হয়। দুটো কয়েল পুরে দিয়ে এই খাপ বন্ধ করে দেওয়া হয়, তৈরি হয়ে গেল, কাজ শেষ। আচ্ছা দেখো, এক জায়গায় দুটো কয়েল কেন? এক জায়গায় দুটো দিলে দেখো এরকম যদি ডিফারেন্ট জায়গায় থাকে তাহলে কি হবে, এখান থেকে তো চৌম্বক বলরেখা উৎপন্ন হয়। আমরা সফট আয়রন যেটা, সেটা হচ্ছে যে এই চৌম্বক বলরেখাগুলোকে বাইরে যেতে দেয় না, ওর ভিতরে রাখে, এটাই হচ্ছে তার স্পেশালিটি। তাহলে বলরেখাগুলো এইভাবে এসে এভাবে যায়, তো যখনই যায় তখন এটাকে টাচ করে, কিন্তু এরকম ডিস্টেন্স থাকলে টাচ করা তার জন্য টাফ। কিন্তু এখানে থাকলে কি হবে, অবভিয়াসলি টাচ করছে, তার মানে এখানে ইনডিউসড ইএমএফ তৈরি হয়ে যায় সহজেই। এটা সহজ। আচ্ছা, এইটা হচ্ছে তত্ত্বীয় ধারণা, এইভাবে তৈরি হয় না, আসলে এইভাবে তৈরি হয়। আচ্ছা এখন দেখো আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে যখনই কোনো কারেন্টে মধ্যে দিয়ে, যখন কয়েলের মধ্যে কারেন্ট যায় তখন ইনডিউসড মানে চেঞ্জ ইন ফ্লাক্স তৈরি হয়, আর চেঞ্জ ইন ফ্লাক্স তৈরি হলে ইনডিউসড ইএমএফ তৈরি হয়। প্রাইমারি কয়েলের জন্য এই ইনডিউসড ইএমএফ কত হবে, এক পাকের জন্য কত হয় আমরা জানি, d∅ বাই ডিটি। এন পাকের জন্য কত হবে, এন। তো প্রাইমারি কয়েলের জন্য পাক সংখ্যা কত, এনপি। আচ্ছা এখন সেকেন্ডারি কয়েলে কি হবে, সেকেন্ডারি কয়েলেও ইএমএফ প্রডিউসড হবে এনএস ইন্টু d∅ বাই, দেখো এখানে ফ্লাক্সের এখানে যা পরিবর্তন হচ্ছে ঠিক ওই পরিবর্তনগুলোই এর মধ্যে যাচ্ছে, মানে কোনো লস নেই, তাই ফ্লাক্সের পরিবর্তন দুটোতে সমান। ওকে, আমরা এটাকে 2 নম্বর বলছি। এখন যদি এই দুটোকে ভাগ করি, আচ্ছা 2/1 যদি করি, 2/1, আমরা আসলে চাই কি, সেকেন্ডারি কয়েলে কারেন্ট চাই বা ইএমএফ চাই, তো সেকেন্ডারি কয়েলকে উপরে নিই, তাহলে ইএস ভাগ ইপি, এনএস ভাগ এনপি, d∅ কেটে যায়, ঠিক আছে। দেখো আমার দরকার হচ্ছে ইএস, ইএস ইজ ইকাল টু এনএস ডিভাইডেড বাই এনপি ইন্টু ইপি। এইটা তো আমার জানা, আমি এই কয়েলে কতগুলো পাক ব্যবহার করেছি সেটাও আমার
জানা। তো আমি আউটপুটে কতটুকু ইএমএফ পাবো সেইটা ডিপেন্ডস করছে কার উপর, পাক সংখ্যার উপর। দেখো এনএস আর এনপি এর মধ্যে সম্পর্ক যদি এরকম হয়, এনএস ইজ গ্রেটার দেন এনপি, তাহলে প্রাপ্ত যে ভোল্টেজ পাবো সেটা বড় হবে না ছোট হবে? বড় হবে। আমরা কি চাই? আমরা ভোল্টেজ বাড়াতে চাই না কমাতে চাই? প্রথমে হচ্ছে ফর ট্রান্সফার কারেন্ট ওয়ান প্লেস টু আনাদার প্লেস উই নিড টু ভোল্টেজ মোর। তো সেই জন্য আমার যে ট্রান্সফরমার লাগবে যার এনএস ইজ গ্রেটার দেন এনপি হওয়া লাগবে, ঠিক? তখন সেই ট্রান্সফরমারের নাম কি দেব? তো উত্তর স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ, ভোল্টেজকে আপ করব, এইটাকে বলছি আরোহী, বাংলায় বলছি আরোহী ট্রান্সফরমার। কি বলছি? আরোহী ট্রান্সফরমার কখন লাগছে? যখন এক জায়গা থেকে কারেন্টকে অন্য জায়গায় ক্যারি করব, তখন কোন ট্রান্সফরমার লাগবে? তো উত্তর স্টেপ আপ। ওকে, এইটুকু বোঝা গেছে। আর অপোজিটটা কি হবে? তাহলে এনএস ইজ লেস দেন এনপি, তাহলে এটাকে আমরা বলছি স্টেপ আপ ট্রান্সফরমার, আর এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওকে, কন্ডিশন বোঝা গেছে? বলো এই ট্রান্সফরমার কোথায় ইউজ করবে? বাড়িতে। তুমি 220 ভোল্টের কারেন্ট সরবরাহ লাইনে আছে, তো সেইটা তুমি কত করতে চাও? মোবাইলের জন্য কত লাগে ভোল্টেজ? 1.5। তো 220 ভোল্টকে 1.5 বানাবে, কার উপর নির্ভর করবে? পাক সংখ্যার উপর। দেখো এই যে টার্মটা এনএস বাই এনপি, এইটাকে একটা রেশিও, এই রেশিও একের চাইতে বড় হলে স্টেপ আপ, রেশিও একের চাইতে কম হলে, তো এটা আমাদের নিজের হাতে। আমি যদি কি করি, এনপিকে ছোট বানাই, সরি এটা কি, এনএস ইজ লেস দেন এনপি, এনপি বড়, তো প্রাইমারি কয়েলের পাক সংখ্যা বড় করব আর সেকেন্ডারি ছোট করব। তাহলে আমি কোন ধরনের ট্রান্সফরমার পাবো? স্টেপ ডাউন। তো আমি 1.5 ভোল্ট বানাবো, 220 ভোল্টকে বানাতে হলে আমাকে কি করতে হবে? এমন একটা পাক সংখ্যা নিতে হবে যার ফলাফল কত গুণ করলে আসে? এই 220 ভোল্ট ইন্টু এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন একে গুণ করলে ফলাফল 1.5 আসে। সেটা আমার হাতে, আমি ক্যালকুলেশন করলেই সেটা পেয়ে যাব। এটা কি বোঝা গেছে? আচ্ছা, এইবার আসো কারেন্টের সাথে কি সম্পর্ক আমরা দেখি। আমরা এখানে এনার্জি পাঠাচ্ছি, এনার্জির ইকুয়েশান কি? তো এনার্জি ইকুয়েশান আমরা জানি ভিআই, 1 সেকেন্ডে ভিআই। তো ভি বলতে এখানে ইপি। তো দেখো কনজারভেশন অফ এনার্জি কি বলছে, তুমি এখানে যা এনার্জি দেবে এর কোনো লস না হয়ে এখানে সেই এনার্জি পাবে, কনজারভেশন অফ এনার্জি বলছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? তো আমরা লিখতে পারি প্রাইমারি কয়েলের এনার্জি ইজ ইকাল টু এনার্জি অফ প্রাইমারি কয়েল ইজ ইকাল টু এনার্জি অফ সেকেন্ডারি কয়েল। আচ্ছা, এর আগে আমরা যে ইকুয়েশনটা লিখছিলাম ইএস ডিভাইডেড বাই ইপি ইজ ইকাল টু এনএস ডিভাইডেড বাই এনপি। আচ্ছা, ইএস সমান কি পেয়েছিলাম? এনএস ডিভাইডেড বাই এনপি ইন্টু ইপি। এইটাকে না বলে ট্রান্সফরমার কনস্ট্যান্ট। ট্রান্সফরমার তার মানে
এটাই নির্ভর করছে, এই কনস্ট্যান্টের উপরই নির্ভর করছে ইএস কত হবে। আচ্ছা, এখান থেকে আমরা এটা লিখতে পারি, দেখো যদি ইএস ডিভাইডেড বাই ইপি করি, এটাকে এবার ভাগ করলাম, তাহলে এটাকে আইপি ডিভাইডেড বাই আইএস। এইটাকে আমরা এভাবে লিখতে পারি ইএস বাই, তাহলে এনএস ডিভাইডেড বাই এনপি। আমরা যদি আইএস লিখতে চাই, আইএস কারেন্ট চাই, তাহলে আইএস ইজ ইকাল টু কি লিখব, আইপি ইনটু ইপি ডিভাইডেড বাই ইএস। বাট ইপি ইএস কত, তো আমরা উল্টা দিব, এনপি ডিভাইডেড বাই এনএস ইন্টু আইপি। এই রেশিও কি ছিল, এর ইনভার্স, এর ইনভার্স। দেখো এটা কার সাথে সম্পর্ক, এনএস এর, তো উত্তর ভোল্টেজের সাথে। ভোল্টেজ এখানে আমরা দেখেছি ভোল্টেজ যখন বাড়বে তো এনএস ইজ গ্রেটার দেন এনপি। এনএস ইজ গ্রেটার দেন যদি এনপি হয় তাহলে ভোল্টেজ বাড়বে, তাহলে সেই ক্ষেত্রে কারেন্টের কি হবে, কমবে। তো তাহলে কারেন্ট এনএস ইজ গ্রেটার দেন এনপি হলে ইএস ইজ গ্রেটার দেন ইপি। কারেন্টের কি হবে, আইএস ইজ লেস দেন আইপি। বোঝা যাচ্ছে? এই রকম কোশ্চিন কিন্তু এমসিকিউ আসে, যদি তুমি ঠিকঠাক, এমসিকিউতে আসে, যদি ঠিকঠাক না বুঝো তাহলে উল্টাপাল্টা উত্তর দিয়ে ফেলবা। ঠিক আছে, তাহলে তোমাকে চিন্তায় রাখতে হবে যেখানে ভোল্টেজ বাড়বে সেখানে অবশ্যই কারেন্ট কমবে। ওকে, ক্ষমতার কি হবে, ক্ষমতার কি হবে দেখি তো, ক্ষমতার ইকুয়েশন আমাদের বইয়ে আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, মানে ক্ষমতা বলতে এখানে আমরা আই স্কোয়ার আর মানে অন্তর্গামী ক্ষমতা ইজ ইকাল টু বহির্গামী ক্ষমতা, সেখানে আমরা লিখতে পারি স্কোয়ার পি ডিভাইডেড বাই আর অফ পি ইজ ইকাল টু স্কোয়ার এস ডিভাইডেড বাই আর অফ এস। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, স্কোয়ার পি ডিভাইডেড বাই স্কোয়ার এস ইজ ইকাল টু আর পি ডিভাইডেড বাই আর এস। ইপি ডিভাইডেড বাই ইএস, তারপর স্কোয়ার ইজ ইকাল টু আর পি ডিভাইডেড বাই আর এস। তো ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকাল টু রুট অফ আর পি ডিভাইডেড বাই আর এস। যদি আমরা এনএস এর সাথে সম্পর্ক করি এটা, তাহলে ইপি বাই ইএস হচ্ছে এনপি ডিভাইডেড বাই এনএস। যদি আই এর সাথে সম্পর্ক করি, আইএস ডিভাইডেড বাই আইপি। এই হচ্ছে মূল আমাদের ইকুয়েশন। এখন এই রিলেশন যদি আমি জানতে পারি তাহলে এখান থেকে যে কোনো ধরনের অঙ্ক আমরা করতে পারবো। ঠিক আছে, মনে থাকবে নি? এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের। আচ্ছা, এখন আর একটা প্রশ্ন তোমাদের করি, সেটা হচ্ছে যে ট্রান্সফরমার এসিতে কাজ করে না ডিসিতে কাজ করে? ডিসিতে কেন কাজ করে না, তার কি উত্তর দেবা? এস, ফ্লাক্সের পরিবর্তন ডিসিতে হয় না। ম্যাগনেটিক ফিল্ড কি উৎপন্ন হয়? উত্তর ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, কিন্তু চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড হয় না, যার কারণে ট্রান্সফরমার ডিসিতে কাজ করে না।
মনে রাখতে হবে, এইটা পরবর্তীতে যে আবার কাজে লাগবে। তুমি ট্রান্সফরমার বসাবে যখন মডার্ন ফিজিক্সে ওই গেট করবে, তখন ট্রান্সফরমার লাগাতে বলবে, তো ট্রান্সফরমার তুমি ডিসিতে লাগাতে পারবে না, কেন? ট্রান্সফরমার কাজই করবে না। তখন তোমাকে ওইটাকে এসি তৈরি করতে হবে, এসি তৈরি করে তারপরে কাজ করতে হবে। অথবা কখনো যদি তুমি ইয়া করো, ডিসি তৈরি করো এসির থেকে, তখন তার আগেই তোমাকে ট্রান্সফরমার লাগাতে হবে ভোল্টেজ কমানোর জন্য বা বাড়ানোর জন্য। সুতরাং ওই জিনিসগুলো মনে রাখতে হবে। ওকে, এই গেল আমাদের ট্রান্সফরমার, অ্যাবাউট ট্রান্সফরমার। আমার মনে হচ্ছে যে ট্রান্সফরমার তোমরা বুঝতে পেরেছো, স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার বুঝতে পেরেছো। ওকে।